আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সবকিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকার এত গভীর যে সেই আলোও যেন হেরে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসল ফারাহ। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা। নীরবতা ভেঙ্গে ফিসফিসিয়ে কেউ বলল, মিসেস শেখ। উত্তর কি করবে ফারাহ? করা কি উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমকায় ফারাহ। আর তো কিছু নেই, শুধু বালা দুটো ব্যতীত। হাতে কিছু নেই তো? বিস্ময় নিয়ে শুধোয় ফারাহ। দুষ্টু হাসল তাসফিন, নেশা তুর কণ্ঠে বলল, ভেজা ভেজা ভাব অনুভব করো সুখ, তোমার হাতে গভীর চুমু খাচ্ছি। তোমার উপর শুয়ে আছো, এত চটপট করছো কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ। তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারার। কি ভাবনা? লোকটা এতদূর ভাবছে, এরকম দুষ্টু ভাবনা। চট করে হাত সরিয়ে ফেলল ফারাহ। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বিদ্যুৎস্পৃষ্ট মতো চোখ দুটোতে বিস্ফোরণ ঘটে ফারার। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচণ্ডভাবে কাঁপছে। এবারেও হাসল তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পেলব। কিছু নেই তো? টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে তাসফিন, অনুভূতি অন্য রকম। দৃষ্টি বুলিয়ে দেখো লালচে রঙা আমার দেওয়া দুষ্টু কিছু। খুব করে একটা বাজে কামড় দিয়েছি রাতেই। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব। আমি পারছি না দূরে থাকতে। আরও কত কি। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার ইস। থামিয়ে দিল ফারাহ তাসফিনকে। কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছানাবড়া হয়ে গেল ফারার। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস, আসলে বলবো কিসের দাগ ঠিক আছে? নাকি এখনই শুনবে? আচ্ছা, অপেক্ষা করানোর দরকার নেই, এখনই বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মাদতা, সেই চাহনি, অনুভূতি, আর ঠিক তারপরেই তোমার। চট করে ফোনটি কেটে গেল। বিস্ময়কর সবটা, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এটা কিসের দাগ? কিক্ষণ কি একটা ভেবে চরম পর্যায়ে অবাক হলো। কি বলছে এই লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোটকাটা রে বাবা! এর আগে তো এমন ছিল না। রৌদ্রস্নান দুপুরে পথ যেন আগুনের আঁচে পড়তে থাকা একফালি স্বর্ণরেখা। খা খা রোদে পথের ধুলো যেন গনগনে কয়লার মতো উষ্ণ, যার ওপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলায় দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে, পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ে, ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়া। পথের পাশে ছায়াহীন ঘাসগুলো রোদের উত্তাপে বিবর্ণ হয়ে গেছে। কোথাও কোথাও পথের ধারে শুকিয়ে ফাটা মাটি দেখা যায়, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় এক আধটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয়, গাছের গোড়ায় বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাকতৃষ্ণায় কর্কশ স্বরে ডেকে ওঠে, পাশের কোনো শুকনো ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণস্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলতে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগলেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারাহকে বগলদাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসফিনের করা হুকুম যাতে ফারাহকে তার কলেজে ভর্তি করানো হয়। ঝুমুর এ বছরে অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী, ফারাহ যদি তার কলেজেই ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। সৌহার্দ্য কাল সকাল সকাল গিয়ে ফারার সব কাগজপত্র নিয়ে চলে এসেছে কৃষ্ণপুর থেকে। হচ্ছ, বেডা তাকে শান্তি দিচ্ছে না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। বিয়ে হয়েছে এসেছে ৩-৪ দিন হলো সবে, এর মধ্যেই পড়ার ভূতটা ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের। কিন্তু সশব্দে হাসল না। মৃদু স্বরে হেসে শুধোয়, মন খারাপ ছোট ভাবি? একরাশ বিরক্তি নিয়ে বলে উঠে ফারাহ। তোমার ভাইয়ের আমার শান্তি হয় না আপু। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর, বিনুনি টেনে দেয় ফারার। আহা কষ্ট! দেখো ভাইয়া কিন্তু যা করছে তোমার ভালোর জন্যেই করছে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। কচু করছে। এই ভালোটা কিছুদিন পরে করলে কি হতো? জীবনটা প্যারামো কেন বানিয়ে দিচ্ছে? ঝুমুর বেশ বুঝতে পারছে ফারার পড়াশোনার প্রতি আগ্রহ খুব একটা নেই।
তবে তাসফিনের আদেশ অনুসারে তাকে পোড়ানোর দায়িত্ব ঝুমুরের উপরেই দিয়েছে। উহু, এরকম করলে তো হবে না। ভাইয়া ফিরলে খবর আছে। কষ্টের বুকটা ফেটে যাচ্ছে ফারার। এ কোন মুসিবতের ভেতরে পড়ল সে? বউ ফেলে চলে যাওয়া স্বামী আবার পড়াশোনা নিয়ে পড়েছে। উফ, এগুলো মানা যায় না। কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই ঝুমুর নিজ দায়িত্বে তাকে ভর্তি করিয়ে দিল। ফারাহ চাইলে আজ থেকেই ক্লাস করতে পারে, এই তো গতকাল নাকি ওদের নবীন বরণ অনুষ্ঠান হবে। চারিদিকটা সাজানো গোছানো হচ্ছে। মনে পড়ে যাচ্ছে স্নেহার কথাটা। মেয়েটা নেই, মন ভারী হচ্ছে তার। স্নেহাও যদি একসাথে থাকতো তাহলে? মন আঙিনায় খারাপ লাগারা ভিড় জমিয়েছে। ছোট ভাবি, এখানেই দাঁড়িয়ে থাকো, এখনই আসছি আমি। চমকালো ফারাহ। ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? তুমি দাঁড়াও, ফর্ম পূরণ করে অফিস রুমে জমা দিয়ে আসি। ফারাহ কথা বাড়ালো না, চুপটি করে বেঞ্চে বসে পড়ল। ঝুমুর হাতের ফর্ম নিয়ে এগিয়ে গেল অফিস রুমের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠস্বর ঘাবড়ে গেল ফারাহ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে সেদিকে পানে চাইল। হলুদ রঙাটি শার্ট জড়িয়ে এক পুরুষ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ফারার থেকে বয়সে অনেকটা বড় হবে। আমাকে বলছেন? খানিকটা অস্বস্তি নিয়ে শুধোয় ফারাহ, প্রত্যুত্তরে চমৎকার হাসি উপহার দিল সেই অচেনা পুরুষ। জি, এখানে তুমি ছাড়া তো আর কাউকে দেখছি না। আকস্মাৎ তুমি সম্বোধনটা মোটেও পছন্দ হলো না ফারার। ঠিক আছে, বুঝলাম, তবে আপনি কি আমার পরিচিত? দুদিকে মাথা নাড়িয়ে না বলল সেই পুরুষ। অদ্ভুত হাসল ফারাহ, বিদ্রোহী কণ্ঠে বলল, আমি যতদূর জানি একজন অপরিচিত যে কাউকে, সে মেয়ে হোক বা ছেলে, তাকে কখনোই প্রথম সাক্ষাতেই তুমি বলা যায় না। যেহেতু আপনি আমাকে চিনেন না আর না আমি আপনাকে চিনেন না, সেই হিসেবে আমাকে তুমি বলাটা মোটেও পছন্দ হলো না। সামনের সুদর্শন পুরুষ অবাক নেত্রে তাকালো। এগিয়ে এলো 2 কদম। আয় হায়, ছোট্ট মেয়ে তো ফায়ারফক্স। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ফারার। বাই দা ওয়ে, আমি আর্দ্র। তুমি? থ্যাঙ্কস, বাট আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। হাতের ব্যাগটা তুলে অফিস রুমের দিকে এগুতে লাগলো ফারাহ। পিছনে দাঁড়ালো আর্দ্র, বলে উঠে, হেই লিসেন, তুমি তো এখানেই পড়ছো, তাহলে আবার দেখা হবে। অদ্ভুত বিহেভিয়ারগুলো ভীষণ বিরক্তিকর লাগছে ফারার নিকটে। গায়ে পড়া মানুষগুলো মোটেও পছন্দ নয় তার। দেখছে কথা বলতে চায় না, তারপরেও জোর করে কথা বলতে এসেছে যত্তসব। বিষণ্ণ বিকেল, আকাশে সূর্যের আলো ফিকে হয়ে আসছে, চারপাশে যেন এক ধরনের ম্লান সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের স্পর্শে আছে ক্লান্তির ছোঁয়া, গাছের পাতাগুলো নরম বাতাসে ধীরে ধীরে দুলছে। একাকী রাস্তা ধরে হেঁটে চলা কেউ, মাথা নিচু করে, হয়তো পুরনো কোনো স্মৃতির ভেতর ডুবে আছে। দূরে কোথাও একা একটা পাখি কেবল করুণ স্বরে ডাকছে। মনটা কেমন লাগে? মনে মনে বদলোকটাকে আচ্ছা করে বকছে সে। একবার আসুক, কথাই বলবে না ফারাহ। রাতবিরেতে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে ফারাহ। মেয়ে মানুষ, একটু আধটু তো শখ আহ্লাদ থাকবেই। কিন্তু কথা হচ্ছে হুট করে 2 বন্ধু হাতে এমন ভর্তি করে মেহেদি লাগিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না ফারাহ। আচ্ছা, কাল কি কোনো অনুষ্ঠান আছে? মুখ তুলে তাকায় নূপুর। হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান আছে। শ্বশুর বাড়িতে থাকা সত্ত্বেও অনুষ্ঠান সম্পর্কে জানতেই পারেনি? এমা আপু, আমাকে তো কিছুই বললে না? বোকা নেত্রে পল্লব ঝাপটায় ফারাহ। হেসে ফেলল ঝুমুর। আরে বলো না, কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে? জামাই আসবে তোমার জামাই, এটার থেকে বড় অনুষ্ঠানের উপলক্ষ চাই নাকি? ঝুমুরের কথায় মন কাননে অদ্ভুত ঝড় উঠেছে। এই তো সপ্তাহ খানেক আগেই গেল লোকটা, তাহলে ফিরছে কেন আবার? স্বামীর প্রত্যাবর্তনের খবর শুনে কিশোরী বধূর হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায়। বুকের গভীরে কোথাও এক ঝড়ের আভাস, অথচ সে ঝড়ে নেই কোনো বিধ্বংসী তাণ্ডব, বরং আছে অস্থিরতার এক মধুর স্পন্দন। প্রথমে অবিশ্বাস। সত্যিই কি ফিরছেন তিনি? এতদিন পর? প্রিয় মানুষটির সান্নিধ্যের স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে, এই ভান্নাতেই তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে শিহরণ। হাতে মুখ ঢেকে লজ্জায় লুকায় ফারাহ। চোখের তারায় খেলে যায় অজানা এক উচ্ছ্বাস। তারপর অপেক্ষা। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘায়িত হয়ে যায়, প্রতিটি নিঃশ্বাসে কেবলই অনুভূত হয় এক অপরিচিত ব্যাকুলতা। ঘরদোর পরিপাটি করতে গিয়ে হাত কাঁপে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে নিজের মুখ। কিশোরী বধূর মনে তখন একসঙ্গে জাগে শঙ্কা ও আনন্দ, লজ্জা ও উচ্ছ্বাস। স্বামীর সান্নিধ্য কেমন হবে? এতদিন পরও কি সে তার আগের মতোই? এই ভাবনাগুলোর মাঝেই সে ধীরে ধীরে এগিয়ে যায়, বুকে এক অদ্ভুত আলোড়ন নিয়ে, এক অদ্ভুত টান। লজ্জায় আর্স্ট হয় মুখশ্রী। নিজ হাতের মেহেদি দেখে বুকের ভেতর দুরুদুরু অনুভব করে ফারাহ।
ইস ফিরলেই তো বলবে, ম্যাডাম আমার জন্য কি গাঢ় লাল রঙে হাত সাজিয়েছেন? ইস তখন ফারাহ কি বলবে? আচ্ছা এতগুলো দিনে কি তাসফিন একটি বারও তাকে মনে করেনি? হয়তো করেনি। শয়, তান পুরুষ না না শুধু অতা, নয় ঠোঁটকাটা লোক। না হলে কেমন কেমন কথা বলছিল সেদিন ফোনে। রুবেনা শেখ বিছানায় বসে আছেন, ছেলে আসবে কাল উনার। সেই আনন্দ আর ধরে না। চুপিসারে উনার রুমে গেল ফারাহ। ফারাহকে দেখে মনটা ভালো হয়ে গেল উনার। আয় আম্মু আয়। মিষ্টি হেসে এগিয়ে গেল ফারাহ। দুহাত ভর্তি মেহেদি দেখে হাসেন তিনি। কি সুন্দর দেখাচ্ছে। একদম নতুন বউ। লজ্জায় নুয়ে গেল ফারাহ। আলমারি থেকে একটা শাড়ি বের করে তাকে দিল রুবেনা শেখ। এই নে এটা কাল পরিস কেমন? শাড়িটা উল্টে পাল্টে দেখে ফারাহ। বেশ পছন্দ হয়েছে তার। অনেকদিন ধরে আকাশ যেন আগুন ঝরাচ্ছে। সূর্যের তীব্র তাপে বাতাসও উষ্ণ হয়ে উঠেছে, যেন আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে, রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ের নিচে লোহার পাত বিছানো। সারা শহর জুড়ে একটা ক্লান্ত, নিস্তব্ধ আবহ। তারপর দুপুরের দিকে হঠাৎ করেই বাতাস বদলে যেতে শুরু করেছে। আকাশের কোণে কোণে কালো মেঘ জমতে শুরু করে। সেই গুমোট গরমের মাঝে হালকা একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতির নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে দিগন্ত জুড়ে কালো মেঘের রাজত্ব। গাছের ডালপালা দুলতে থাকে, ধুলো উড়ে উঠে রাস্তায় এক ধরনের অদ্ভুত সুর তোলে। আচমকাই শুরু হয় টিপটিপ বৃষ্টি। প্রথমে কয়েক ফোঁটা জল পড়ে ধুলোভরা মাটির গায়ে, সাথে সাথে মাটির বুক থেকে বেরিয়ে আসে এক টুকরো স্নিগ্ধ গন্ধ। সেই গন্ধ যেন এক মুহূর্তে সমস্ত ক্লান্তি মুছে দেয়। এরপর ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে, যেন আকাশ থেকে এক মায়াবী ছন্দ নেমে আসছে। বন্ধ ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারাহ। সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানালা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ইস ফারাহ কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জার কিছু নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপ টুপ বৃষ্টি পড়ছে। ভেজা জুতো জোড়া আরো খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছেন রুবেনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপচে পড়ছে। আলগোছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস ইউ ডার্লিং। হেসে ফেলল রুবেনা শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে রিজওয়ান শেখের। আমার বউকে ডার্লিং ডাকছো বেয়াদব। সহসা হেসে ফেলল তাসফিন। বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কলিজা আব্বু, তাই কথাবার্তা সাবধানে বলবে। চক্ষুদয় সুচালো করে তাকালো। তুমি সাবধান। নিজের বউয়ের কাছে যাও। আব্বু। চমৎকার হাসল রিজওয়ান শেখ। এসো ভেতরে। মিস্টার রিজওয়ান শেখ ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে ওঠে রিজওয়ান শেখের, চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। দুজনের কাণ্ড দেখে হু হু করে হেসে উঠলেন রুবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেটাকে আদরে জড়িয়ে নিলেন। সৌহার্দ্য মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ, মৃদু স্বরে বলেন। আমি ঠিক আছি তাসফিন। তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছু বলল না। নীরব রাত। চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে। তার জুতোর ঠকঠক শব্দ নীরবতা ভেঙে দেয়, প্রতিধ্বনি তোলে দেয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভেতরে আরেকজন আছে। ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানা রাত অঙ্কে জমে আছে। লোকটি ভেতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাসও নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরটা স্যাঁতস্যাঁতে, দেয়ালের গায়ে ছোপ ছোপ দাগ, কোণ ঘেঁষে পড়ে থাকা কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ, অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। কে? তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতর থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছ? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে। উত্তরের অপেক্ষায় যেন চারপাশের নীরবতা আরো ঘনীভূত হয়ে ওঠে। তুমি ডেকেছ এখানে? বন্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল, তার হাসি ভারী খাচ্ছে দেয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়?
আতঙ্কে কপালে ঘাম মেঘছে প্রথম লোকটির। তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি তাই তো। আর সেটা কার জন্য? ওই নেভিদের জন্য। হাহ। দেখো তুমি টেনশন করো না, আমি সবটা সামনে নেব। জাস্ট কিছু দিন সময় লাগবে। তর্জনী আঙ্গুলের ইশারায় তাকে যেতে বলল। ইজি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি। মস্তিষ্ক ডুবে আছে নিছক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে, আর তা মোটেও হতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, খুব শীঘ্রই হেস্তনেস্ত করেই ছাড়বে। আর যাকে দায়িত্ব দিয়েছে সে যদি না পারে তাহলে তাকেও শেষ করে দেবে আগন্তুক। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর, কেবল বৃষ্টির একটানা ঝোড়ো ঝোড়ো শব্দ বেজে চলেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতায়, জানালার কাছে, ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়ছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে, স্ট্রিটলাইটের আলোয় জলে প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজ পড়লে মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারদিক, তারপর আবার গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তাসফিন। বিছানায় বসে ছিল ফারাহ। চোখাচোখি হয় দুজনের। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, একটানা, থেমে থেমে, কখনো প্রবল, কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতর জন মানুষ, নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে, তার ক্ষীণ আলোয় মানুষের ছায়ারা লম্বা হয়ে পড়েছে দেয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা লেগে এক অদ্ভুত সঙ্গীত বেঁধেছে, যেন বাইরে প্রকৃতি কথা বলছে আর ভেতরে টি হৃদয় চুপচাপ শুনছে সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই, ঠোঁটের কোণে অজানা এক নীরবতা, হয়তো কিছু বলার আছে, হয়তো কিছুই বলার নেই। সময়ের হিসাব মুছে গেছে যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির একঘেয়ে ছন্দ। কি ম্যাডাম লুকিয়ে লুকিয়ে আছেন কেন? হাস্কি টুনে বলা কথাটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করল। কণ্ঠনালী কাঁপছে ফারার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে ব্যালকনিতে এগিয়ে গেল ফারাহ, সফেদ পর্দাগুলো দুলছে। বৃষ্টির ঝপটা এসে বারবার ছুঁয়ে দিচ্ছে তাকে। ভুল করে ফেলল সেই ফারাহ, তুই এত গাধা কেন বলতো? ওই ম্যাডাম শুনেন তো। ডাকবেন না একদম। আমি কিন্তু আপনাকে আজকে মেরেও দিতে পারি। ফিচলে হাসে তাসফিন, শার্টের স্লিভ গোটায় ধীরে ধীরে। টান টান হয়ে দাঁড়ালো। গলা খাকা দিয়ে এগুতে এগুতে বলল। আমাকে রার সাহস আছে তো? অবশ্য থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারাহ। খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক ব্যালকনিতে থাকা টবগুলো উপরে তুলতে লাগল। আপনি সবসময় লেফটেন্যান্ট সাহেব। প্রথম দিন যেটা করেছেন দ্বিতীয় বিয়ের দিনেও একই কাজ করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? উহু, কখনো না। চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার, দখল করে বসে আছেন আপনি। থতমত খেয়ে গেল ফারাহ। বলেই বসেছে রুমটা এই পচা পুরুষের। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। হু। মুখ বাঁকিয়ে ব্যালকনি থেকে আসতে লাগলো ফারাহ। কোমল স্পর্শ পেয়ে চমকালো ফারাহ, নিজ হাত কারো বুকের বাপাশে অনুভব করতে পারছে সে। ধুকপুক ধুকপুক শব্দটি। শুনলেও বক্ষস্থল কম্পিত হচ্ছে তার। অস্থির চিত্তে সরতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয় স্পন্দন শুনো সুখ। নারী সত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারার। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারার নিকটে এই পুরুষের হৃদয় স্পন্দন এত সুন্দর শুনতে লাগছে কেন? নিজেকে পুরুষ বক্ষে দেখে ছটপট করতে লাগল। আপনার হৃদয় স্পন্দন খুব বাজে, মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা। দারুণ লাগলো তাসফিনের নিকটে। আলগোছে হাঁটুর নিচ দিয়ে পা গলিয়ে কোলে তুলে নিল তাকে। হৃদয় স্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আতকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারাহ। নির্লজ্জ পুরুষ, তাই তো বেফাস কথাবার্তা বলে তাকে। সে কি বুঝে না তাতে নারী সত্তা কাঁপিয়ে তুলে অনায়াসে। শুনো ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যাওয়ার সময় কি বলছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে। এবার ফেরত দেন শোধসমেত। চঞ্চল কিশোরী আটকে দেওয়া হয়েছে শিকলে। উহু, তাকে নয়, তার মনকে। কথায় মেলারা আজ বিদায় নিয়েছে, অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জায় নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম কথা বলেন?
দুরু দুরু অনৈতিক হৃদয় স্পন্দন, এই হৃৎপিণ্ডটা আজ ধোঁকা দিচ্ছে। কেমন ধুকপুক করছে এটা যদি তাসফিন শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ, এক চিলতে আলো নেই কোথাও, বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জড়ায় ফারাহ। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয় দোলা লেগেছে, তলপেটে থাকা প্রজাপতিগুলো উড়তে চাইছে। স্বামী আদর বুঝি এটাই? হয়তো। কমফোর্টার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারাহ। সুখ। জি। ঘুমাবো। চোখ দুটো ছোট হয়ে এলো ফারার। ঘুমাক, কিন্তু ফারাহকে বলছে কেন? সে কি করবে? ঘুমান। চ শব্দটি বিরক্তের ন্যায় উচ্চারণ করে তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা। তাদের বুঝাতে বুঝাতে অর্ধেক জীবন শেষ। উফ, তাল বউটা কবে বুঝবে তাকে? হাঁটুর বয়সী এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না, অথচ নিজের সবটা তার উপর ছেড়ে দিয়েছে লেফটেন্যান্ট যে। বুকে ঘুমাবো তুমি শো। আহাম্মক বনে গেল ফারাহ, তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। আকস্মিক লজ্জা অনুভব করল, ওমা, তাসফিন কি তার বুকে মাথা রেখে ঘুমাবে? ইস, কি লজ্জা, একদম সিনেমা হয়ে গেল। দম আটকে মারা যাবে কি সে? কি হলো শো? ন আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ। উফ স্বামী। থমকালো তাসফিন, বেফাস কথায় নিজেও থতমত খেয়ে গেল ফারাহ। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম কি বললেন আবার বলুন। থম মেরে গেল ফারাহ। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা। আমি কিছু বলিনি। কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পেয়েছি। সরি। সে এগেইন। আর বলবো না। আবার বলতে হবে। উহু। হু। বলতে তো আপনাকে হবেই ম্যাডাম। হুট করেই ফারাহকে সাপের মতো পেঁচিয়ে নিল তাসফিন। আতকে উঠে ফারাহ অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায়ষ্ঠ জোড়া টেনে নেয় নিজ পুরুষটোষ্ঠ ভাজে। শরীরটা অসাড় হয়ে আসছে তার। কাঁপুনি রোগীর মতো কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাজে থাকা মিষ্টি সুধা পান করে নেয়। উন্মাদ তাসফিন। যাকে আটকানোর সাধ্যই নেই ফারার। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে রাখল দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুজে রেখেছে ফারাহ। ওই ফাজিল লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। যান আরেকবার প্লিজ, প্লিজ প্লিজ। সহসা চোখ মেলে তাকালো ফারাহ, বুকের ভেতর দুরু দুরু কম্পন অনুভব করছে। হাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব সরে দাঁড়ান। আই ওয়ান্ট। বেশ রাগ নিয়ে বলল তাসফিন, মেয়ে গেল ফারাহ, কাপা স্বরে দূর থেকেই বলল। না, আপনি কেমন জানো? ফিচলে হাসে তাসফিন, গা দুলিয়ে বলল। সমন করে না যান, এসো না। ফারাহ আকস্মাৎ ভ্যাকরে কেঁদে ফেলল, ফুপাতে ফুপাতে বলল। আপনি এমন করছেন কেন? পিট পিট চোখ করে তাকালো তাসফিন, মৃদু হেসে বলল, আচ্ছা কিছু করব না। বুকে এসো। ফারাহ ভয় পাচ্ছে, ফাঁকা ঢোক গিলে বলল। সত্যি তো? একদম। ফারাহ কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ বুজে। মনে মনে নিজেকে শুধোয়। তুই এত ভালো হলি কবে তাসফিন? সেই মন তাসফিন, বেচারি সুখ নিশ্চয়ই তাকে ভালো ভাবছে, ইস কি হবে সামনে। নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে। বাতাসে এখনো লবণাক্ত গন্ধ, জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন। তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল, একপাশে একমুখী কাচের জানালা। আলোটা ইচ্ছা করেই কিছুটা কমিয়ে রাখা হয়েছে, যাতে অপরাধী মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন, তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে? এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচা রকারি প্রথমে চুপ করে থাকল, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না, স্যার। আমি শুধু মাঝি, আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপর রাখা কাগজপত্র তার সামনে ছুড়ে দিলেন। মিথ্যা বলার চেষ্টা করো না। আমাদের কাছে প্রমাণ আছে, তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে। তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করল, একবার পানির বোতলের দিকে তাকালো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন, পানি খাও, কিন্তু মনে রেখো, মিথ্যে বললে অবস্থা আরো খারাপ হবে। একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল।
আমরা শুধু ডেলিভারি দিই, আসল বায়ার কারা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাসফিন শান্ত গলায় বললেন, ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা জানো সব বলো। তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বুঝিয়ে দিল, আজ মিথ্যে বলে পার পাবে না। লোকটা নিশ্চুপ, একটা কথাও বলল না। আকস্মিক সজোরে ঘাত করল তাসফিন। কন্ট্রোল হারাচ্ছে সে, সৌহার্দ্য দ্রুত গতিতে এগিয়ে গেল। ভাই ভাই কি করছো? গণি দৃষ্টি নিবন্ধ করল তাসফিন, সহসা চুপ করে গেল সৌহার্দ্য। সরি লেফটেন্যান্ট। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা। কলার চেপে ধরে তাসফিন। বলবি কিনা কে সেই বড় ভাই? রীতিমতো কাঁপছে লোকটা। কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আবারও ঘাত করতে যায় তাসফিন, নাইম ইসলাম তাকে আটকালো। সৌহার্দ্য টেনে তুলে লোকটাকে, গলা চেপে ধরে তার। কিছ সময় পার হতেই কেঁপে কেঁপে উঠে লোকটার পুরুষ শরীর। আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে। মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো। নিঃশ্বাস ত্যাগ করেছে। সক্রিয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে। কি এসব? সামথিং রং। তার শরীরে কিছুই ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকম বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারদিক তখন হালকা ধূসর, অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে ওঠে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয় এক অনন্য প্রশান্তি এনে দেয়। বেঘরে ঘুমাচ্ছে ফারাহ, আকস্মিক হাতে টান পড়ল তার। সুখ উঠো। সুখ। এই সুখ উঠো বলছি। সুখ উঠতে বলেছি। সকাল হয়নি তো কমান্ডার। উঠো তুমি। এক প্রকার ফারাহকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন। কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু কুচকে নিল তাসফিন। না, আমার ড্রেস বের করো জগিংয়ের। জুতোগুলো রাখা আছে শপে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি? আপনি এটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো তুমি কি ভুলছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম? তার মানে এখন আমি আপনার এসব কাজ করব? তো কে করবে? উঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারাহ। ঘুমটা হয়নি তার, মাথাটা ঝিমঝিম করছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা কেবিনেট রয়েছে, রয়েছে অনেকগুলো তাক। সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতোগুলো রাখা। ফারাহ জগিং স্যুট বের করে জুতো নিয়ে বেরিয়ে এলো। মুখ গোমরা করে বলল, এই নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসল তাসফিন। রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল, এটা তার রোজকার কাজ। একজন সৈনিক সে, নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো লড়াই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গা এলিয়ে দিল ফারাহ। হঠাৎ করে চিৎকার শুনতে পেল। আঁতকে উঠে সে দৌড়ে গেল ব্যালকনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন, তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। এসে ঘুমোতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুট লাগালো তাসফিন। ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারাহ। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব। সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তার মতো ঝলমল করে তুলছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলেছে। চারদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া, একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল। ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা। মনে আনন্দের বন্যা বইছে রীতিমতো। এত আনন্দ হবেই বা না কেন? এতগুলো দিন পর ফারাহকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা জনেই ঢাকা যাচ্ছে ফারার কাছে। অবশ্য নবীন বলছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা। ইতিমধ্যেই জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে। ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এসব নিয়েই তাদের আলাপ আলোচনা। ভাইয়া নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে। এখন শুধু তোমার দেখার পালা।
জয়নাল আহমেদ খাবারের টুকরো মুখে পুরে বললেন। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোশত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন। এটা তুমি একদম ঠিক করেছ ভাইয়া, ইদানিং গরুর গোশতের দামটা চওড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বললেন। তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ, আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাফ ছেড়ে বাঁচল স্নেহা। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসেছে। আগমন ঘটে শায়লা আহমেদের। শুনু বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ, ভালো কথা। কিন্তু ওখানে গিয়ে নাচানাচি, লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে, তখন কিন্তু খবর আছে। যাবে, ঘুরবে কিছুদিন, তারপর ফিরে আসবে। যদি বাদরামি করো তাহলে ফল খুব খারাপ হবে। এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এইটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না? হায় রে কপাল! কি রে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশে ফিরল ফারাহ। ফাঁকা ঢোক গিলে বলল। বলছিলাম কি মা, তুমিই খাও, আমি ফারার বাড়িতে গিয়েই খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা, সুচালো চোখে তাকিয়ে আছেন শায়লা আহমেদ। দুতি। কিচেন থেকে কফি কাপ হাতে বেরিয়ে এলো ফারাহ। সোফায় বসে কাজ করছিল সাইফুল। ভাইয়া, আপনার কফি। সৌজন্যমূলক হাসল সাইফুল, হাত বাড়িয়ে কফি কাপ নিয়ে বলল। থ্যাঙ্কস ফারাহ। ফারাহ স্বভাব সুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল। কিছ সময় পরেই উপর থেকে চিৎকার শুনতে পেল। ফারাহ, ফারাহ কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে এসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক অবাক হল। কিচেনে থাকা রুবেনা শেখ ভ্রু কুচকে শুধোয়। কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছে কেন তাসফিন? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এখন আবার কি হলো? লোকটা এভাবে ডাকছে কেন? নূপুর ত্রস্ত পায়ে ছুটে এলো ফারার উদ্দেশ্যে বলে। ফারাহ, তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো দেখো কি হয়েছে। ফারাহ অপেক্ষা করল না, ত্রস্তবেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রুমের এক্সট্রা কাউচের উপর পাতুলে বসে আছে তাসফিন। ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডাকছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করল ফারাহ। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন। ভারী স্বরে বলল। বাইরে যাও। হু। কথার অর্থ বুঝতে পারছে না ফারাহ। বাইরে যেতে বলেছি। এই মাত্র তো ডাকলেন। তাহলে এখন? যেতে বলছি বাইরে, দরজার কাছে। ফারাহ চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলে সে। রাগে দাঁত কটমট করে শুধোয়। আসবো? ইয়েস। রাগে ফুঁসছে রীতিমতো ফারাহ, ভেতরে এলো সে। উঠে দাঁড়ালো তাসফিন, বুকে হাত গুজে বলল। আমার ড্রেস কোথায়? চেঞ্জ করব কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফিটা তো কিচেনে। ঝটপট গিয়ে ড্রেস বের করো ফার্স্ট। গো গো, হ্যারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারাহ। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। 5 মিনিট আছে হাতে। বাথরুম থেকে কান পেতে শুনল ফারাহ। এটা ঠিক নয়, বদলোক একটা। কান্নায় চিৎকুর দিতে মন চাচ্ছে ফারার। পাগলের মতো এদিক সেদিকে ছুটে সব রেডি করে রাখল ফারাহ। রেডি। টাওয়েল টেনে নিল তাসফিন, দরজার দিকে ইঙ্গিত করে বলল। গো। রেডি হতে হতে যেন কফি নিয়ে এখানেই পাই। গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারাহ। কফি রেডি করাই ছিল, সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ জাদ্রেল লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করে এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে উপরে দোতলায় গেল ফারাহ। সেই আগের মতোই বসে আছে তাসফিন, তৈরি হয়নি। শুধু প্যান্ট ঠিকঠাক ভাবে পরেছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? হু। ভেতরে এলো ফারাহ, কফি টেবিলের উপর রাখল। আপনার কফি। কাম ইনসাইড। ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারাহ, নত মস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে। ওড়না দুধারে ক্রস করে পড়েছে। বুকের সামনে দুটো ফিতের ডিজাইন করা জামাতে। আকস্মিক সেই ফিতে গুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারাহকে। আতকে ডান হাত পিছন দিকে নিয়ে পিঠের দিকটা চেপে ধরে ফারাহ। সামনের দুটো ফিতে পিছনের ফিতের সাথে বাঁধা রয়েছে। সামনের ফিতেটা টানতেই পিছনের ফিতে খুলে আসে। জামা খরসে পড়তে নেয় ফারার। চেপে ধরল সে। ছাড়ুন ছাড়ুন, খুলে যাচ্ছে। যাক খুলে। ছি, আপনার লজ্জা করছে না আমাকে দেখতে? খুলেনি তো, দেখতেই পাচ্ছি না, খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারার। কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে। ছি।
ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছু বলল না তাসফিন, আরেক দফা ফারাহকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আশ্লেষে মুখ ডুবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারাহ। অনাঙ্ক্ষিত ভাবতেই তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ ওষ্ঠ ছোঁয়ায়। থেমে থাকেনি সে, ওষ্ঠ জোড়া অগ্রসর হয় নিচের দিকে। হাতে তার গুছানো চুলগুলো খামচে ধরে ফারাহ। চোখ দুটো খিচিয়ে বুজে ফেলল সে। চোখ তুলে তাকালো তাসফিন, ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারাহ, কোমর পেঁচিয়ে ধরে তাসফিন। আই ওয়ান্ট ইট এগেইন। ফারাহ ছটপট করল, হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারাহ। বারবার ওড়না টেনে যথা নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করে চলেছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। একটা মানুষ এত অবাধ্য কি করে হয় তা নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলে জানতেই পারত না। মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। আমি কি হেল্প করব? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। ভেজা চুলে এলোমেলো অবস্থা, পরনে শুধু একটা সফেদ টাওয়েল জড়ানো। তাকে টাওয়েল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। ছি, কি নির্লজ্জ আপনি! এভাবেই চলে এসেছে? সহসা হেসে ফেলল তাসফিন, এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় তার উদম পিঠ দেখা যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারাহ। পিট চোখ করে তাকাচ্ছে সে। মিসেস শেখ এভাবে তাকালে তো অন্য রকম ফিল আসে। থম মেরে গেল ফারাহ, তাসফিন ফের বলে উঠে, আসলে তুমি যেভাবেই তাকাও আমি কিন্তু সবসময় মুড়েই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার, তেতে উঠল সে। চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু আগে জানলে কখনো বিয়ে করতাম। পরের বাক্যটি সম্পূর্ণ শেষ করতে পারল না ফারাহ, তার পূর্বেই ওড়না টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে যায় তাকে। কথাটা উড়ে গেছে ফারার। এক প্রকার হিসহিসিয়ে বলল তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট হোটে। মুখ গোমরা করে বেরুতে যায় ফারাহ, পিছনে ডাকে তাসফিন। জান ড্রেস বের করে দিয়ে যাও। নাক ছিটকায় ফারাহ। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি? নিজেরটা নিজে করুন, পারবো না করতে আমি। বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে সুখ। সেই করবে সব কাজ। কচু করবে, আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া। ফাজিল লেফটেন্যান্ট। ওই সুখ দ্বারা। ফারাহ দাঁড়ালো এক দৌড়ে নিচে। সহসা হেসে ফেলল তাসফিন, বউটাকে যা লাতে ভীষণ ভালো লাগে তার। রোদে মাখো মাখো দুপুর। আকাশে এক ফোঁটা মেঘ নেই, রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো ঝলসে উঠছে। গাছের পাতাগুলো তেতে আছে, হালকা বাতাস এলেও গরম যেন থামতেই চায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায়, পথচলতি মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে হাঁটছে। রিকশাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে রিকশা, যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায়, উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে, গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেওয়ালে রোদের ঝাপটা পড়ে যেন আরও উজ্জ্বল লাগছে। বারান্দার কোণে রাখা ফুলের টবের মাটি ফেটে চৌচির, ফুলগুলোও ক্লান্ত হয়ে পড়েছে। গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে, শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে, রোদের সঙ্গী হয়ে। আহহ আহহ আম্মু আপনার ছেলে আমাকে দৌড়ায় শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারাহ। এই তো সকাল থেকে ফারাহকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে। রুবেনা শেখ আহাম্মক বনে গেলেন। কি বলবে এখন? তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নূপুর। এই নাও খাও। একটু ঠান্ডা হওয়ার এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসল ফারাহ। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচেই এসেছিল। ফারাহকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হল। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে? কি হচ্ছে এখানে? ফারাহ কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য নয় ফারার নিকটে। আপু তুমি হাসছ? আরে চিল ভাইয়া অহেতুক তোমাকে জ্বালাচ্ছে। বুঝতে পারছো না? বাই দা ওয়ে আজকে না তোমার নবীন বরণ অনুষ্ঠান। যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারাহ বলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এ মাসে তো কিছুই রেডি করেনি। রুবেনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো।
কি রে ফারাহ, তোর সবকিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারাহ। আসলে আম্মু, আমি না বলেই গিয়েছি। কপাল চাপড়াচ্ছে রুবেনা শেখ। হায় কপাল, কি করিস তুই? আচ্ছা নূপুর ওকে একটা ভালো শাড়ি বের করে দেয়। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করিয়ে সাথে নিয়ে যা। ফারাহকে নিয়ে রুমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর। সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ফারাহ এক গাল হেসে রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাঁজে সে যেন সন্ধ্যাতারার মতো জ্বলজ্বল করছে। সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরাশ অনাবিল স্বাভাবিকতা। চোখে কাজলের সামান্য ছোঁয়া, কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উড়ছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালের ছোট্ট টিপ, কানের মৃদু দুল, আর হাতে একজোড়া চুড়ি কোনোটাই জাকালো নয়, তবু সবকিছু মিলিয়ে সে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তার সাজ যেন এক চাঁদনি রাতের গল্প, যেখানে বাড়তি আলো নেই, নেই কোনো মেকি চাকচিক্য, শুধুই নীরব সৌন্দর্যের এক চিরন্তন ছোঁয়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে, হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতেই আয়না থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকালো ফারাহ। হাতের মধ্যে এখনো সেফটি পিন রয়েছে, নিচের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে। কাজল চোখের চাহনিতে ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন, গোপনে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল। জি, এইবার রেডি। ওয়ার্ডরোবের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তা ম্যাডাম, এত সাজগোজ, আজকে আপনার নবীন বরণ অনুষ্ঠান তাই তো? একনাগাড়ে উপর নিচে মাথা দোলায় ফারাহ। চোখগুলো ছোট হয়ে এলো ফারার। কিন্তু এত সাজের কি আছে? বিয়েতে তো আর যাচ্ছ না? আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্যি তো মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নয়, তারপরেও কেমন একটা হাসফাস লাগছে তার। উহু, বুঝলাম। কিন্তু এত সুন্দর বিবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে, তাই নয় কি? কিছ সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারাহ। তাসফিনের ভাবান্তর বোঝা দেয়। মেদহীন উদ্রে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোচড়া যাচ্ছে সে। উফ, সে এগেইন। চুপটি করে গেল ফারাহ। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল, তা ঢেকে দিল তাসফিন। ছুঁয়ে দিল কানের লতি। ফিসফিসিয়ে বলল, আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। উহু, তোমার কে? স্বামী। তুমি কে? ফারাহ। উহু, হয়নি। বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারাহ। কি আছে? চমকে উঠে সে। সুখ আছে। চমৎকার হাসল তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল। তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আর্স্ট হয়ে যায় ফারাহ, শুকনো ঢোক গিলে বলল। আমাকে যেতে দিন না। উহু, বাসর বাসর ফিল পাচ্ছি। চলো বাসর করি। চোখ বড় বড় করে তাকালো ফারাহ, তাকে আরো এক দফা অবাক করে দিয়ে বলল। ফরগট টু ব্রিং ইট টুডে, থিঙ্ক উই ক্যান সারভাইভ দ্য ওয়েডিং নাইট উইদাউট ইট। হাঁসফাঁস করছে ফারাহ, মিনমিনে গলায় বলল। কলেজে যাব ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ, সেটা যেন অক্ষত থাকে। আমি যাব রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারার। এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন। ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো, হঠাৎ করেই তাকে ফের টেনে ধরল তাসফিন। ঠোঁটকা রে হাসল সে। আকস্মিক অবাক করে বলল। সুখ সুখ, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারাহ, কি ঠোটকাটা লোক সে। হাত মুছড়ে ছুটিয়ে নিল ফারাহ। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন। যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে? ভাবতেই হেসে ফেলছে। বিকেল টামলান। গাড়ি চলছে ভৌ ভৌ করে। মুখ গোমরা করে সিটে বসে আছে ফারাহ। পুরুষ চোয়াল শক্ত হয়ে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুজনেই চুপ, কারো মধ্যে কোনো কথা নেই। পেট গুড়গুড় করছে ফারার। কথা বলতেই হবে, এভাবে চলা যায় না। এই শুনুন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি, ওটা তো শিট। স্টিয়ারিংয়ে সজোরে ঘাত করল তাসফিন। আমি এমন করছেন কেন? কেন বে আশিককে খুব মনে ধরেছে?
লিসেন, আজকেই আমাদের বাসর হবে। আমার না আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে ফারাহ। সে কি করল? যা করেছে সেই কলেজের ফাজিল আর্দ্র ছেলেটাই তো করেছে। কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল, বন্ধু বলতে নতুন জন ছুটেছে ফারার কপালে। রাহা, নেহা, জনেই স্কুল লাইফের বন্ধু। অবশ্য ফারার সাথে চট করেই মিশে গেছে। হলো রুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো। অনেকেই ভেতরে যাচ্ছে না, বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতে ব্যস্ত। ফারাহ, রাহা এবং নেহা তিনজনে মিলে ভেতরে প্রবেশ করল। আচ্ছা ফারাহ, তুই নাকি মিঙ্গেল? নেহার কথায় ভিমরি খেল ফারাহ। সে মিঙ্গেল এটা তাদের কে বলল? তোদের কে বলল? ভ্রু কুঞ্চিত করল রাহা। তার মানে সত্যি? আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে এই বয়সে বিয়ে করলি কেন? নিশ্চয়ই ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিছে। নেহা আর রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার। আরে থামো তোরা। উফ, এত দিন সবাই বলতো আমি বাচাল, এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেইটের কাছাকাছি গেল ফারাহ, আকস্মাৎ আগমন ঘটে আর্দ্রর। কি গো সুন্দরী! চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। হ্যালো মিস্টার, নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেলল আর্দ্র। আরে আরে, তুমি তো দেখছি রেখে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল ফারাহ, কিন্তু আর্দ্র তা হতে দিল না। এই ফারাহ, শুনো যাচ্ছ কোথায়? আমারা ফ্রেন্ড তো হতেই পারি। আবারও জন সামনাসামনি। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়াল। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে ফারাহ, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নই। আসলে আমি তো দুষ্টুমি। ঠাটিয়ে একটা চর পড়ল আর্দ্রর গালে। আতকে উঠে ফারাহ। হাতের মালিককে দেখে থতমত খেয়ে গেল সে। লেফটেন্যান্ট সাহেব। হেই ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারাহ। আহাম্মক বনে গেল আর্দ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারাহ আটকাতে পারছে না। ফারাহকে টেনে গাড়িতে বসালো তাসফিন। পা রীতিমতো কাঁপছে। আর্দ্র ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে, রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারি, হর্নের শব্দে আকাশ ভারী, ক্লান্তিকর জ্যামের ভেতরেও এই গাড়ির একরকম দাপটে উপস্থিতি। গাড়ির চাকায় ধুলো উড়ছে, যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ, মানুষের ব্যস্ততা, আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়ছে ভাবে, গাড়ির ভিতরে থাকা মানুষটার চোখে পড়েছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়োর ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন তার ছুটে চলার একরকম প্রতিবাদ। গাড়ি ঘুরায় তাসফিন। ফারাহ হাঁসফাঁস করছে। এতে এত রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করব আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে ফারার। সে করলটা কি? শুনুন না, সত্যি বলছি আমি কিছু করিনি, পাক্কা প্রমিজ। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারাহ। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে ঠোঁট নাড়াতে চায়, আকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে টেনে নিল তাসফিন। ভয়ে কুকড়ে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করল না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে, সজোরে দাঁত বসিয়ে দেয় নিজের। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠে ফারাহ। পরক্ষণেই সরে গেল তাসফিন। থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার, পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। ব্যথায় যান যায় যায় অবস্থা তার।